ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডিতে তোমাকে স্বাগতম। আমাদের ইন্টারভিউ পর্ব চলছে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ হচ্ছে যে ইন্টারভিউয়ের সমস্ত পিডিএফ পুরোপুরিভাবে ফ্রি পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের ফোন নম্বরে তুমি ফোন করো। ফোন নম্বরে ফোন করতে হবে না, তুমি আমাদের ফোন নম্বরে এসএমএস করো, অথবা কমেন্ট সেকশনে গিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তুমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সমস্ত পিডিএফগুলি ফ্রিতে পেয়ে যাবে। আমাদের অনেকগুলি ভিডিও অলরেডি হয়ে গেছে, তাই সমস্ত ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার কিন্তু অনেক উপকার হবে। আমরা খুব তাড়াতাড়ি অনেকগুলি ভিডিও প্রকাশিত করে দেবো, যাতে তোমাদের ইন্টারভিউতে গাইড হয়ে যায়। ঠিক আছে না? তো যাই হোক, এবং স্পেশালভাবে যদি মক ইন্টারভিউ দাও, সবাইকে বলবো ফোনের মাধ্যমে খুব তাড়াতাড়ি 2 থেকে 3খানা মক ইন্টারভিউ দাও। তোমার দুর্বলতা জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে বের করি এবং সেগুলিকে প্রলেপ দিই এবং তুমি স্ট্রং হয়ে যাও। তাই মক ইন্টারভিউ দেওয়ার জন্য এই নম্বরে ফোন করো। মাত্র 250 টাকা লাগবে, একেবারে 250 রুপিস, অনলি 250 রুপিস পার মক লাগবে। তাই দেরি না করে আজকেই তোমার নাম নথিভুক্ত করে নাও। চলো, আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব, যে আমরা কেন আপনাকে এই চাকরিটি দেব, অর্থাৎ তুমি এই চাকরির জন্য নিজেকে যোগ্য ভাবছো কেন, কারণ কি? দেখো, এখানে স্যাররা বলতেই পারে যে সবার তো হাইট ভালো আছে, শারীরিক সক্ষমতা আছে এবং তারা সবাই তোমরা পাস করেছো, সবার বুদ্ধি আছে, সবাই তো একই লেভেলে পড়াশোনা করেছো, তাহলে তোমাকেই কেন আমরা চাকরিটা দেব? এইভাবে যদি প্রশ্নটা গুছিয়ে বলে, তোমার মনে কনফিউজ হতে যেতে পারে বা তুমি ঘাবড়ে যেতে পারো। তোমাকে বলবো, ঘাবড়ানোর কোনো দরকার নেই। একেবারে যে কথাটি আমি বলতে চলেছি সেই কথাটি বলবে। প্রথমত বলি, প্রশ্ন ধরে উত্তর বলতে হবে। প্রশ্ন: আমরা কেন আপনাকে চাকরিটা দেব? সবার একই রকম যোগ্যতা থাকা সত্ত্বেও সবার মাঝ থেকে আপনাকে কেন আমরা বেছে নেব? তুমি বলবে, স্যার, আপনারা আমাকে চাকরিটা দেবেন এর পেছনে কতগুলি কারণ আছে। এক, এই চাকরিটা পেলে আমি আমার 100% দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাব এবং আমার নির্দিষ্ট কর্তব্য পালন করব। ভালো করে বোঝো কি বিষয়টা। যে আপনি স্যার অন্য কেউ চাকরি দিলে সে হয়তো তার 90%, 80%, 50%, 70%, 99% দিতে পারে, কিন্তু আমি স্যার, আমাকে চাকরিটা দিলে আমি 100% এমন কাজে লাগাবো দেশ সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ পুলিশের কাজই এইগুলো, এবং আমার যে কর্তব্য, অর্থাৎ যে হুকুম পালন করা বা আজ্ঞাকারী বা আরক্ষ করা, সেই কাজগুলি কিন্তু আমি নির্দিষ্ট নিয়মে করব। তাহলে অন্য কেউ না করতেও পারে, আমি করব বলে আমাকে দিবেন। এইটা হচ্ছে এই চাকরিটার জন্য একেবারে যথোপযুক্ত উত্তর বলে মনে করছি। এছাড়াও দ্বিতীয় কারণ তুমি বলতেই পারো, তখন দ্বিতীয় কারণটি যেটা তোমার মনে এসছে, যে স্যার আমার শিক্ষকতা যোগ্যতা, শারীরিক গঠন, মানসিক ক্রিয়াকলাপ, সমস্ত কিছু এই চাকরির জন্য একেবারে উপযুক্ত বলে মনে করছি। এই কথাগুলি তুমি বলতে পারো। তৃতীয়ত, আমি এই ধরনের চাকরির জন্য নিজেকে ছোটবেলা থেকে তৈরি করেছি এবং আমি কিছু কোর্স করে কমপ্লিট করেছি এবং কিছু ইন্সপায়ার হয়েছি, এইসব গল্প তুমি বলতেই পারো। তবে আবারও বলছি, ইন্টারভিউ প্রশ্নে 1, 2, 3, ইন্টারভিউ উত্তর হয় 1, 2, 3, মানে 1 লাইন, 2 লাইন, ম্যাক্সিমাম 3 লাইন, তার বেশি নয়। 1 লাইন বলতে পারলেই হবে, প্রথম লাইনটা বলতে পারলেই কেল্লা ফতে। যদি এই প্রশ্নটা করে আর তুমি যদি এই লাইনটা বলতে পারো, আমি শিওর অবশ্যই তোমাকে 10+ ইজিলি দিয়ে দেবে একেবারে। শুধু একটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক দিতে পারো, তাহলে কিন্তু 10+ অবশ্যই দিয়ে দেবে, কারণ প্রশ্ন খুব বেশি করবে বলে মনে হয় না। আচ্ছা, বলে আপনি এত কিছু চাকরি থাকলো, আপনি পুলিশের চাকরি কেন করবেন, তাই না? পুলিশের চাকরি কেন করবেন, অন্য চাকরি কেন নয়? কেন আপনাকে পুলিশের চাকরি একটু মুগ্ধ করছে? আপনার তো অনেক কোয়ালিফিকেশন আছে, আপনি তো গ্র্যাজুয়েশন পাস, নম্বরও দেখছি ভালো আছে, বা আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাহলে আপনি শিক্ষকতা, প্রাইমারি শিক্ষকতা কেন করলেন না, বা অন্যান্য ক্লার্কের চাকরি আপনি কেন করলেন না? শুধুমাত্র পুলিশের চাকরি কেন করবেন? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে আসার সম্ভাবনা আছে। কেন? এই প্রশ্নের মাধ্যমে দেখা হয় যে আপনি চাকরি পাবার পর এই যে কনস্টেবলের পদটা ছেড়ে চলে যাবেন না তো মাঝখানে অন্য কোনো চাকরি পেলে, যাতে ওই কনস্টেবলের পদটা ফাঁকা পায়, তাহলে ওই থানার কাজ বেড়ে যাবে, তাহলে আপনাকে নেওয়াটা খুব একটা রিস্কি হয়ে যাবে। তাই তারা যদি জানতে পারে যে আপনি ছেড়ে চলে যাবেন, তাহলে কিন্তু তারা কিন্তু ইন্টারভিউতে কম নাম্বার দেওয়ার চেষ্টা করবে। এখানে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। তাই বলবো যে ঠিক কিভাবে নিজেকে উত্তর দেবে, যে আপনি কেন চাকরিটি করতে চান। এখানে বলবেন, আমি এই চাকরিটি করতে চাই, এর পেছনে কতকগুলি কারণ আছে। দেখুন, প্রত্যেকটা লাইন
প্রশ্ন ধরে করতে হবে, তাহলে তুমি বলার আগে কিছুটা সময় পেয়ে যাবে। স্যার বা ম্যাম, দেশ ও সমাজের জন্য কাজ করা সবার কাছে একটি গর্বের বিষয়। একদিকে যেমন এই চাকরিটি পেলে আমার পরিবার তথা এলাকাবাসী গর্ববোধ করবে, অন্যদিকে তেমন আমার স্কিল ও কোয়ালিফিকেশন এই চাকরির জন্য যথোপযুক্ত। অর্থাৎ তোমার কাছে দেশ সমাজে কাজ করা, দেশ ও দেশের সৈনিক হওয়া, যে আমাদের দেশের একজন সৈনিক হওয়া সত্যি গর্বের বিষয়, স্যারদেরকে সেটা বোঝাতে হবে। সেই গর্বে তুমি হতে চাও এবং তোমার স্কিল কোয়ালিফিকেশন এসব তো আছেই, ঠিক আছে। দ্বিতীয়ত বলতে পারেন অনুপ্রেরণার গল্প। এখানে ধরো তোমার বাবা পুলিশ বা তোমার ভাই পুলিশ, তুমি ছোটোবেলা থেকে দেখছো পুলিশ হওয়ার বড় স্বপ্ন তোমার মধ্যে জেগে আছে, সেই ক্ষেত্রে তুমি এই ঘটনাগুলি তুমি এখানে কিন্তু বলতে পারো। তো এবার আদর্শ মানুষ হতে চাই, এই সমস্ত জবের জন্য তুমি এই কথাগুলি কিন্তু বলতে পারো। তাহলে আশা করি তুমি বুঝে গেছো যে এই চাকরিটি তুমি কেন করতে চাও। বোঝা গেছে? সোজাসুজি কারণ যদি বলি স্যার এক লাইনে কীভাবে বলা যায়, বা নাম্বার ওয়ান তুমি বলবে যে দেশ ও সমাজে কাজ করা গর্বের বিষয়। তো গর্বের বিষয়ের জন্য সেই কাজে নিজেকে যোগ্য মনে করলে বা সেই চাকরিটি পাওয়া একটা বিরাট ব্যাপার। নাম্বার টু, যে বেকারত্বের নাম ঘুচিয়ে আমার পরিবারের সমস্ত দায়িত্ব, অর্থাৎ টাকার জন্য বেকারত্বের ঘুচিয়ে টাকার জন্য কথাটা বলা যাবে না, এটা ব্যাকেটে বললাম তোমাদের হাসানোর জন্য, যে বেকারত্বের নাম ঘুচিয়ে আমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে নিতে চাই। তো এই বিষয়গুলোর জন্য এই চাকরি তুমি করতে চাও। তো যাই হোক, প্রশ্নাগার পরিষ্কার করে লেখা আছে। আবারও সেই আপনি কাজের জন্য সেরা ব্যক্তি কেন, আমি আগের ভিডিওতে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, তো তুমি এটা বলবে। এই প্রশ্নটা তোমাদের জন্য ভীষণ জরুরি। তোমার মাথা ঠান্ডা থাকে তো, তুমি যে কোনো পরিস্থিতিতে রেগে যাও না তো, বা তুমি কথায় কথা ঝামেলা করবে না তো, তুমি কি উগ্র মেজাজি, এই সমস্ত দিকগুলি দেখার জন্য এই প্রশ্নটি করা হয়। প্রশ্নটি হলো, তোমার কি রাগ আছে? তোমাকে কখন তোমার রাগ হয়? তুমি রাগ হলে কি করো? অর্থাৎ রাগ সম্বন্ধিত যে কোনো প্রশ্নের উত্তর বা ঔষধ এই প্রশ্নের মাধ্যমে তুমি কিন্তু পেয়ে যাবে। তুমি বলবে যে স্যার আপনাকে কোন জিনিসটা রাগিয়ে তোলে, যদি এই প্রশ্ন সরাসরি করে। বলে স্যার রাগ বা রেগে যাওয়া মানুষের সাধারণ প্রবৃত্তি বা সাধারণ একটি অভ্যাস। তবে আমি কেউ সহজেই রেগে যেতে চাই না, সেই রকম কোনো পরিস্থিতি না হয়ে থাকে। স্যার আমি শান্ত ও নিশ্চুপ থাকার চেষ্টা করি। অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করে যে রাগ তোমার আছে কি না, তুমি হ্যাঁ না উত্তর দেবে না। রাগ তোমার আছে কি না, হ্যাঁ না উত্তর দেওয়া যাবে না। প্রশ্নটা অন্যভাবে ডিল করতে হবে। কি যে স্যার রেগে যাওয়াটা বা রাগ হওয়াটা মানুষের সাধারণ প্রবৃত্তি, তবে স্যার আমি সবসময় শান্ত এবং নিশ্চুপ থাকার চেষ্টা করি। অর্থাৎ আমি সহজে রাগি না, তবে কিন্তু কিছু ক্ষেত্রে যেমন অসামরিক কার্যকলাপ, চুরি, কারাপশন, সেক্ষেত্রে স্পাইরেসি, এইসব ক্ষেত্রে আমার রাগটাকে আমি অস্ত্র হিসাবে ব্যবহার করি। অর্থাৎ তুমি সাধারণভাবে খুবই নিশ্চুপ থাকো, যখন কোনো খারাপ কিছু দেখো তখন তুমি রেগে যাও এবং রাগটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। এবং সুন্দর আনসার হয়েছে, এই প্রশ্নটি খুব কিন্তু আসতে পারো। যদি বলে তোমার জীবনে মা বাবার প্রভাব কতটা, এটা তো বলাই একেবারে ইজি প্রশ্ন, এবং সরাসরি বলবে একেবারে মানে বলাই যাবে না, মানে কি বলবো, এই যে আমার জীবনের প্রতিটি পদক্ষেপে মা বাবার গুরুত্ব অপরিসীম, যা কথার মাধ্যমে বোঝানো প্রায় অসম্ভব একটি ব্যাপার। সর্বোপরি মা বাবার কঠোর পরিশ্রম ও অফুরন্ত ইচ্ছাশক্তি আমাকে এখানে পৌঁছাতে সব দিক দিয়ে সাহায্য করেছে। তাই আমি আমার মা বাবাকে আর একটিবার আন্তরিকভাবে শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই আপনাদের সামনে। যদি জিজ্ঞাসা করে তুমি যে এখানে পর্যন্ত পৌঁছিয়েছো বা তোমার জীবনে সফলতার পেছনে সব থেকে কার বেশি অবদান, এখানে তুমি সমস্ত ব্যক্তির কথা, তোমার প্রাইমারি জীবন থেকে মা বাবা জীবন থেকে সমস্ত ব্যক্তিদের চেষ্টা করবে সবাইকে কম বেশি একটু সফলতা বা অবদান বা যার যার অবদান আছে তার প্রত্যেকটা মানুষের ধন্যবাদ এবং মনে করার জন্য চেষ্টা করবে। আমি খুব সুন্দরভাবে এখানে লিখে রেখেছি, ফ্রি পিডিএফটি নিয়ে নাও এবং তুমি কিন্তু পেয়ে যাবে। এই কথাটি ভীষণ উপযুক্ত। আপনার চাকরি করার সময় যদি আপনার পরিবারের কেউ অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে, অর্থাৎ তুমি যখন ডিউটি করছো, তোমার হয়তো পরিবারে কেউ, তোমার হয়তো বাবা কোনো খারাপ কাজ অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেছে,
বলে একটা চুরি হয়েছে, সেই অভিযোগের মধ্যে তোমার বাবার নাম আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে বা কি ব্যবস্থা নেবে, সেইটা প্রশ্ন। অর্থাৎ আপনার চাকরি করার সময় যদি আপনার পরিবারে কেউ অপরাধে যুক্ত হয়, তাহলে আপনি কি করবেন, এই বিষয়টি হয়েছে। তো দেখে নাও এই বিষয়টি। প্রথমত দুই ধরনের হয়, একটা হচ্ছে অন ডিউটি, একটা হচ্ছে অফ ডিউটি। অন ডিউটি অবস্থায়, আমি সরাসরি একটু খোলামেলা বলছি, অন ডিউটি অবস্থায় তুমি তোমার কর্তব্য পালন করবে। অফ ডিউটি অবস্থায় তুমি তোমার বাবা যে ভুল অভিযুক্ত করা হয়েছে সেটা তোমার প্রমাণ করার চেষ্টা করবে, অর্থাৎ সঠিক জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করবে। এখানে পরিষ্কারভাবে তাই লেখা আছে, আমার চাকরি আমার সম্পর্ক দুটি হলো ভিন্ন বিষয়। তাই আমি যখন সার্ভিস বা চাকরি করব তখন আমি আমার আত্মীয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, অর্থাৎ অন ডিউটি আমি ডিউটি পালন করব। অন্যদিকে আমি যখন অফ ডিউটি থাকবো তখন তার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব, তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করব। তো এই বুঝতেই পারছো, তাহলে অন ডিউটি অফ ডিউটি কথাটি বলতে হবে যে অন ডিউটির সময় একেবারে দেশের আইন সমাজ মিলে কাজ করতে হবে, এবং যখন সময় পাওয়া যাবে তখন তার সমস্যাগুলি সমাধান করতে হবে। অর্থাৎ এটি একটি সমস্যা, সেই সমস্যার কারণ খুঁজতে হবে, সেই কারণ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। যে কোনো সমস্যা সমাধান করতে গেলে একটাই নিয়ম, যে স্যার আমি এই সমস্যার পেছনে কারণগুলি খতিয়ে দেখব এবং কি কি কারণ আছে সেগুলি খোঁজার চেষ্টা করব, সেই কারণ অনুযায়ী আমি তার সমাধান খোঁজার চেষ্টা করব। জীবনে এই কথাটি কিন্তু ভীষণভাবে মনে রাখবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও বলছি, তোমরা যারা মক টেস্ট এখনো দাওনি বারবার মক টেস্ট দিয়ে দাও, কারণ মক টেস্ট না দিলে তুমি কেমন বলছো সেগুলো কিন্তু টেস্ট করা হবে না। তাই মক টেস্ট ফোনের মাধ্যমে দিয়ে দাও, এই নম্বরে ফোন করে তোমার নাম বুকিং করে নাও এবং সময় বুকিং করে নাও, সময় অনুযায়ী আমরা ফোন করে তোমার কিন্তু মক টেস্ট নিয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, আবার কালকে ভিডিও দেখা হচ্ছে। প্রতিদিন এখন অনেকগুলো ভিডিও প্রকাশিত হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে নাও।